আমার বিয়ের 3 মাস পর আমার স্বামী আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল। দীর্ঘ 8 মাস পর আজ দেশে ফিরেছে সে। বছরের পর বছর দেশে আসা ওর কাছে খুবই স্বাভাবিক বিষয়। তবে এবার সবকিছু গুছিয়ে নিয়েছে। আমি আর আমাদের অনাগত সন্তান একসাথে 3 জন পাড়ি দেব ইতালিতে। আমার বাচ্চা এখনো হয়নি, আমার গর্ভেই আছে। আমি 8 মাসের প্রেগনেন্ট, সামনের মাসে ডেলিভারির তারিখ। ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছেন বলে এখন বাপের বাড়িতেই আছি। তাছাড়া নতুন বিয়ে, স্বামী বিদেশ, নতুন অবস্থায় তাকে ছাড়া শ্বশুরবাড়িতে থাকাটা কেমন জানি খালি খালি লাগে। তাই বাবার বাড়িতে থাকাটাই স্বস্তিদায়ক মনে হয়েছে। তার আসার খবর শুনে গতকালই শ্বশুরবাড়িতে যেতে চেয়েছিলাম। সে বাধা দিল, বলল রিস্ক নেওয়ার কি দরকার, শুধু 1 রাত বাড়িতে কাটাবো, তারপরেই তোমার কাছে চলে আসবো, ওখানেই বেশি সময় থাকবো। সে যতই বলুক আমার এই ছটফটানি সে টের পাচ্ছে না। শুধু আমি জানি আমার ভেতরে কি চলছে। আমি 1 রাতও অপেক্ষা করতে পারছি না। সে আমার শহরে আছে অথচ আমার পাশে নেই। এই ভাবনাটাই মন আরো দুকপুক করতে লাগলো। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। না, চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে উঠেছে তার সঙ্গে প্রথম কাটানো মুহূর্তগুলো। ভিডিও কল করলাম তাকে আর বললাম আমার আর মন সইছে না। তুমি একই শহরে আছো অথচ আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তখন সে হেসে বলল, পাগলি আমার, একটু অপেক্ষা করো, সকালটা হোক, দেখবে আমি তোমার কাছে চলে আসছি। খুব টায়ার্ড আমি, এখন একটু ঘুমোতে দাও প্লিজ। তখনও আমার ফোন কাটতে ইচ্ছে হলো না। সত্যি তো বেচারা অনেক ক্লান্ত, একটু ঘুমিয়ে নি। তখনই পেটের মধ্যে ফুসকোটা মোচড় দিয়ে উঠলো। ওকে আমি হাত দিয়ে ছুঁয়ে বিড়বিড় করে বললাম, জানো শোনা, তোমার আব্বু আসছে, কাল প্রথমবার তোমাকে ছুঁয়ে দেখবে। তুমি টের পাবে তো, চিনতে পারবে তো বাবার স্পর্শ। জানো, তোমার আগমনের খবর পেয়ে সবচেয়ে খুশি হয়েছিল তোমার পাপা। রাজপুত্রের সঙ্গে মনে মনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে বড় ভাবির ডাকে ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। ভাবি বললেন, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। তারপর মিটিমিটি হেসে বললেন, আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন, কতদিন পর দুজনার দেখা হবে। ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম। ভাবি চলে গেলেন, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে ফিরে হাত ভর দিয়ে চেয়ারে বসলাম। শরীর এত ভারী হয়েছে যে হাঁটা চলা, বসা, উঠা সবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মা বিভিন্ন রকম ফল নিয়ে এসে আমার পাশে বসলেন। খেতে খেতে অনেক গল্প করলাম। ঘরে সুস্বাদু খাবারের রান্না চলছে, ঘ্রাণে বাড়িটা মই মই করছে। বড় ভাই বাজার থেকে বড় রুই মাছ, গলদা চিংড়ি, গরুর মাংস আরো কত কি এনেছে। বাড়ির জামাই আসছে বলে কথা, কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নেই। আমার তো কোনো কাজ নেই, বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি। সকাল থেকে বহুবার ফোন চেক করেছি অথচ ওর কোনো কল পেলাম না। মন খারাপ করিনি, অনেকদিন পর বাড়ি এসেছে, কত লোক দেখতে আসছে, হয়তো আলাপে ব্যস্ত, এই ভেবে আমিও আর কল করিনি। 11টার দিকে ভাবি হালকা গরম পানি দিয়ে দিলেন। গোসল করে কমফোর্টেবল একটা প্রেগনেন্সি ফ্রক পরলাম। মুখে হালকা ফেস পাউডার, চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলাম। আয়না নিজেকে দেখলাম, মাশাআল্লাহ লাগছে আমাকে। দুপুর 12টা বাজে। আমার স্বামীর এখানে এসে লাঞ্চ করার কথা। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব 3 ঘন্টা। এখন নিশ্চয়ই সে গাড়িতে। কল করলাম, কয়েকবার রিং হওয়ার পরেও রিসিভ হলো না। শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে 11টায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়ি আসার জন্য। তার অপেক্ষা করতে লাগলাম, আমি সহ ঘরের সবাই। অপেক্ষা করতে করতে 2টা পার হয়ে গেল, এখনো আসেনি। কল করছি একাধারে সবাই, কিন্তু সুইচ অফ। আমার মুখ নিভে গেল। দুনিয়ায় যত রকমের বিপদ আপদ আছে সব একে একে মনে পড়তে লাগলো। আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন, বুঝালেন রাস্তাঘাটে কত ঝামেলা হয়, জ্যাম থাকে, সময়ও যায় মাঝে মধ্যে। টেনশনের কিছুই নেই, তোর শাশুড়ি তো বলছে চলে আসবে দেখিস। না, আমার মায়ের কথা ঠিক হয়নি। সন্ধ্যা পেরিয়ে এসার সময় হতে গেল, তার খোঁজ নেই এখনো। শ্বশুরবাড়ি আর আমার বাড়ির সবাই যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। অবশেষে আমার 2 ভাই থানায় গেলেন। আমার দেবর, শ্বশুর সহ ওখানের অনেক লোক সবাই এক হয়ে সবাই মিলে থানায় জিডি করলেন। আমার আপন চাচা সেনাবাহিনীর উচ্চ পদে আছে, তিনি তার পরিচিত পুলিশ অফিসারদের দিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন। আমি নামাজ পড়লাম, জায়নামাজে বসে কাঁদতেই আছি, কেঁদে কেঁদে দোয়া করছি, আল্লাহ আমার স্বামীকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করো। সে যেখানেই থাক তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও। এমনিতেই প্রেগনেন্ট, তার উপর মনের মধ্যে যে কি যাচ্ছে তা বলার মতো নয়। সবাই ঘিরে বসে পজিটিভ বোঝাচ্ছে আমাকে, টেনশন না করতে বলছে, কারণ বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি হবে। আমি চাচ্ছি কান্না যেন থামে, তবুও চোখের পানি অনবরত পড়তেই ছিল। কাঁদতে কাঁদতে একদম নেতিয়ে পড়েছি। প্রেশার হাই হয়ে গেছে। ডাক্তারকে কল করে নিয়ে আসছিল ভাবি। ডাক্তার ওষুধ দিয়েছে, ঘুমাতে বলছে, কিন্তু আমি সন্ধ্যা থেকে না ঘুমিয়ে আছি। ঘুম না আসলে জোর করে তো আর ঘুমাতে পারবো না। আমার স্বামী হুট করে উদাও, এত কিছুর মাঝে ঘুম পালিয়ে যাওয়ারই কথা। অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে। ভাইয়েরা এখনো কেউ বাড়ি ফেরেনি। এদিকে ভোর 4টা বাজে। মা সজাগ ছিলেন এতক্ষণ, একটু আগে ওনার চোখ লেগেছে। ছোট বোনও পাশে ঘুমাচ্ছে, শুধু ভাবি সজাগ, চুপচাপ শুয়ে আছেন।
ভাবিকে বললাম আরেকবার কল দাও ভাবি, দেখো ভাইয়া কি বলে, কোনো খবর পাওয়া গেল নাকি। ভাবি কল করলেন, ভাইয়া কি বলছে জানি না। ভাবি উঠে বাহিরে গেলেন। ভাবি চলে যাওয়া দেখে আমার মনে সন্দেহ লাগছে। আমি ধীরে ধীরে খাট থেকে নামলাম, দরজার পাশে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। ভাবি কথা বলছেন আস্তে আস্তে, আমি কিছুই বুঝতে পারলাম না। তখনই প্রস্রাবের বেগ পেল প্রচুর। ওয়াশরুমে ঢুকলাম, তখনই মা ডাকলেন, সুমাইয়া তুমি কই? জবাব দিলাম, মা আমি ওয়াশরুমে আছি। মিনিট দুয়েক পর দেখি মা রুমে নেই। বারান্দায় বের হলাম, দেখি ভাবি আর মা অন্য রুমে ফিসফিস করে কথা বলছেন। তাদের এসব লুকোচুরি দেখেই আমার ভয় বাড়ছে। কি এমন কথা তারা এরকম আমাকে এড়িয়ে গিয়ে বলছে, শুনতেই হবে আমার। আমি চুপ পায়ে হেঁটে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। স্পষ্ট শুনতে পেলাম ভাবি বলছে, সুমাইয়ার এই অবস্থা যদি সে শুনে নিশান তাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তার অবস্থা কি হবে মা, বুঝতে পারছেন? কথাটা শুনে আমার শরীর ভূকম্পের মতো এক ঝাঁকুনিতে কেঁপে উঠল। আমি টের পেলাম পুরো বাড়ি যেন আমার চারপাশে ঘুরছে, সবকিছু অন্ধকার লাগছে। নিজেকে আজ স্থির রাখতে পারিনি। আল্লাহ গো বলে মাথা ঘুরে পড়ে গেলাম সেই জায়গায়। মাথা ঝিনঝিন করছে, চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম পুরো শরীরে। চোখ খুলতে গেলে কষ্ট হলো, তবু আস্তে আস্তে বন্ধ চোখ খুললাম। নিজেকে অচেনা একটা জায়গায় দেখে চমকালাম। চারদিকে চোখ ঘুরিয়ে বুঝলাম আমি হাসপাতালে। চট করে মনে পড়তে লাগলো রাতের ঘটনা। কলিজা কাঁপতে শুরু করলো। ধরপড় করে ওঠার চেষ্টা করে ব্যথা পেলাম। স্যালাইন লাগানো আমার হাতে। পেটে হাত দিয়ে আমার আত্মা শুকিয়ে গেল। পেটে আমার মানিক নেই, পেট খালি। জোরে কান্না করে দিলাম। ঠিক তখনই নার্স আসলো রুমে। জিজ্ঞেস করলাম আমার মা কই, আমার বেবি কই। নার্স বলল আপনি কেবিনে আছেন, আপনার বাড়ির সবাই আছে এখানে। তখন আমি বললাম আমার বাচ্চা, পেট খালি কেন আমার? নার্স চুপ থাকলো। আমি হ্যাঁচকা টান দিয়ে স্যালাইনের সুচ খুলে উঠলাম। নার্স শক্ত করে আমাকে ধরে রাখার চেষ্টা করেও পারলো না। নার্স তখন চেঁচিয়ে উঠলো, বলল রোগীর লোক কই, পড়ে যাবেন তো উনি। আমি চিৎকার করলাম মা। ভাবি দৌড়ে এসে আমাকে ধরলেন, তুমি উঠছো কেন? আমি বললাম আমার ছেলে কই ভাবি? তখন সে বলল যে সে আছে, তুমি বসো তো এখানে, বসো। তোমার যা অবস্থা, এই অবস্থায় উঠছো কেন? দেখো তো হাতে রক্ত বের হচ্ছে। মা আমার দিকে তাকাচ্ছেন না, মুখ ঘুরিয়ে আছেন। কেঁদে কেঁদে ডাকলাম মাকে, আমার দিকে তাকাও মা, মুখ ঘুরিয়ে আছো কেন? মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে লাগলেন। আমি স্তব্ধ, কিছু টের পাচ্ছি, আমার শরীরও কাঁপছে। তখন আমি মাকে বললাম, কি হয়েছে মা, খুলে বলো, তুমি কোনো টেনশন রেখো না। ভাবি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দেখো আমার হাতে কিছু নেই, সব আল্লাহর হুকুমে হয়। কাল রাতে তুমি এমন জোরে ফ্লোরে পড়েছিলে যে ভিতরে থাকা বাচ্চার চাপ সহ্য হয়নি। ডেলিভারি ডেট নিকটে হয় আগেভাগেই প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই বাচ্চার মাথা নিচের দিকে নেমে আসে। তোমার অমনভাবে পড়ে যাওয়ায় বাচ্চার মাথা প্রচণ্ড চাপ পড়ে, অনেক রক্তও যায়। তুমি তখন অজ্ঞান ছিলা। তোমাকে আর বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাচ্চাকে এনআইসিইউতে রাখা হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু বাচ্চার মাথায় গুরুতর আঘাত লাগায় তারা হার মেনেছেন। ঘণ্টাখানেক আগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি পাথর হয়ে বসে থাকলাম, বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে না হচ্ছে। ডাল খেতে লাগলো মাথা। সবাই আমাকে ঘিরে ধরলো, আবার পানি খাওয়ালো। মা পাগল হয়ে ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে আমাকে উত্তেজিত না হতে বললেন। আমি স্থির থাকতে পারছি না। মাকে বললাম আমার কিছু হবে না, আমার পোড়া কপাল। পোড়া কপাল যাদের, তাদের কিচ্ছু হয় না। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও, উঠো, ধরো আমাকে। মা আর ভাবি আমাকে বাচ্চার ওয়ার্ডে নিয়ে গেলেন। আমার কলিজাটা ঘুমিয়ে আছে অচেতন হয়ে। কি সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, মাশাআল্লাহ। তার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন আমার বাবা আর ভাই। আমি তার কাছে বসলাম, হাতে পায়ে পাগলের মতো হাত বুলিয়ে চুমু খেতে লাগলাম। ফুপিয়ে ফুপিয়ে কান্না তো আছেই। পাশে একজন ডাক্তার ছিলেন, তাকে ডাকলাম জোরে। কাছে আসলে অনুরোধ করলাম, প্লিজ আরেকবার চেক করে দেখুন না, হয়তো বেঁচে আছে। ডাক্তার না বলেননি, আমার কথা মতো দেখলেন। দুইবার চেক করলেন। তিনি বললেন বাচ্চা আর নেই। আপনার জন্য আবারও দেখলাম, মন খারাপ করবেন না, সবই আল্লাহর ইচ্ছা। মা জোরে জোরে কাঁদছেন। হাসপাতালে অনেক মানুষ জড়ো হয়ে গেছে মায়ের কাছে।